প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, গত এক দশক ধরে আমরা দেখছি যে বাংলাদেশ ভারত সম্পর্ক একটি অনন্য উচ্চতায় পৌঁছেছে। আজই আমরা তার একটি নজির দেখতে পেয়েছি যে আজ প্রথমবারের মতো নদী সেতুতে সংযোগ স্থাপন হয়েছে বাংলাদেশ এবং ভারতের। প্রথম নদী সেতুতে যুক্ত হয়েছে বাংলাদেশ ও ভারত এবং এই সেতুটি নির্মাণ করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, অর্থাৎ খাগড়াছড়ির রামগড়ে, বাংলাদেশ ভারত সীমান্তে। এই সেতুটির উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশ্চয়ই এই সংযোগটি আরও সম্পর্ক দৃঢ় করবে এবং গত কয়েকদিন ধরে যে কথাটি বলা হচ্ছে যে কানেক্টিভিটি এবং মানুষে মানুষে যোগাযোগ, সেই যোগাযোগের ক্ষেত্রটি আরও উন্মোচিত হবে। আজ আমরা মূলত এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি নদী সেতু, মৈত্রী সেতু। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ। শফিউল্লাহ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হয়েছেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ORF এর সিনিয়র ফেলো জয়িতা ভট্টাচার্য। জয়িতা দিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই স্টুডিও থেকে। আনিস আলমগীর, আপনার কাছে জানতে চাইব, নিশ্চয়ই আপনি আমার ভূমিকাটি শুনছিলেন এবং আপনি আজ দিনভর নজর রেখেছেন আজকের নিউজগুলোর দিকেও। আমাদের যে সংবাদ পরিবেশন হয়েছে সেখানে এই সংবাদটি বেশ গুরুত্ব পেয়েছে। সেই জায়গাটি থেকে আপনার কাছে আসবো। নিশ্চয়ই এই উদ্যোগটি দুই দেশের মানুষে মানুষের সম্পর্ক আরও দৃঢ় করবে, দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। নিশ্চয়ই একটি ভালো উদ্যোগ। আপনার বিশ্লেষণ জানান। নিঃসন্দেহে কোনো সন্দেহ নয় আপনি যেটা বলছিলেন, তবে একটু জাস্ট সংশোধনী আছে, যেটা ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটা মেসেজ দিয়েছেন। এটা আসলে আগামী 26শে মার্চে উদ্বোধন হওয়ার কথা ছিল। ভারতের দিক থেকে হয়ে গেল। ভারতের দিক থেকে এটা একটু তাড়াতাড়ি করা হয়েছে। তাদের সামনে ইলেকশন আছে, তো ইলেকশনে দেখাতে হবে কিছু কাজকর্ম যেটা হয়। কিন্তু আবার ইলেকশন শিডিউল ঘোষণা করলে এই সমস্ত উদ্বোধন হয়তো বাধা থাকতে পারে, সেই কারণে তারা আগে করেছেন বলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে যেটা বলেছেন। তো ওইটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে দুইটা দেশের মধ্যে, এবং এটা নিঃসন্দেহে সেভেন সিস্টারের জন্য আজকে একটা যুগান্তকারী ঘটনা। বাংলাদেশের জন্য আমি খুব ইনসিগনিফিকেন্ট দেখি না, কিন্তু ওদের জন্য একটা যুগান্তকারী ঘটনা। এই জন্যই যে ত্রিপুরা এখন একটা হাব হিসাবে, ওই সেভেন সিস্টার হাব হিসাবে চিহ্নিত হবে এবং এটা কাজও করবে। প্রাইম মিনিস্টার আমাদের আজকে যে উনি স্টেটমেন্ট দিয়েছেন সেখানে বলছে যে ভারতের কানেক্টিভিটি যাতে আরও বাড়ে, সেক্ষেত্রে বাংলাদেশ যা করার সবই করছে। যে তারা যাতে এই এই 7টা দেশ ল্যান্ডলক ছিল, সাতটি রাজ্য, দাদা এই 7টি রাজ্য ল্যান্ডলক হয়ে যে সমস্যাগুলো ফেস করছে, বাংলাদেশ একটার পর একটা সে ব্যারিয়ারগুলো তুলে দিয়েছে বা তুলছে। এবং আপনি জানেন যে কিছুদিন পর রেলের সংযোগ হবে এই ত্রিপুরার সাথেই। আজকে এটা সড়কের একটা যোগাযোগ হয়ে গেল, এটা দিয়ে এই শুভপুর না, এটা ওদের হচ্ছে সুবলং, সাবরং, আর আমাদের এখানে রামগড়। এটা জাস্ট মিশরাই, আমাদের যে চিটংয়ে মিশরা আছে তার পাশের যে থানা, সেই থানাতেই। সো চিটংয়ের সাথে তাদের দূরত্বটা হচ্ছে এখন 80 কিলোমিটার মাত্র, বন্দরের সঙ্গে, সেতু থেকে বন্দর পর্যন্ত 80 কিলোমিটার, জাস্ট 80 কিলোমিটার। চিন্তা করে দেখেন, যেটা তারা কলকাতায় যেতে তাদের লাগে 1600 কিলোমিটার। কোথায় 1600 কিলোমিটার আর কোথায় 80 কিলোমিটার। সে এই যে দূরত্বের যে একটা ব্যবধান, মানে এইটাই তো একটা সবচেয়ে বড় বিষয়। আর মানুষের সম্পর্কটা বৃদ্ধি করার একটা সুযোগ তৈরি হলো। নিঃসন্দেহে সেখান থেকে মানুষের যাতায়াতও বাড়বে। এই চিটংয়ের লোকগুলোর সাথে ওই সেভেন সিস্টারের লোকদের কিন্তু একটা আর্থিক বন্ধন আছে, কারণ 71-এ তারাই কিন্তু অনেককে আশ্রয় দিয়েছিল মুক্তিযোদ্ধাদেরকে, বিশেষ করে এই অঞ্চলটা, বিশেষ করে ত্রিপুরার আশেপাশের ওই অঞ্চলগুলা, ওই অঞ্চলের মাননীয় প্রধানমন্ত্রী সে কথাটা উল্লেখ করেছেন না। সেই এটা মানে সেই বন্ধনটা, বিশেষ আমার বড় ভাইও গেছেন, আমি জানি যে তারা সেখানে সে সমস্ত গল্প করতেন, তারা ত্রিপুরাতে কী কী করছেন না করছেন। তো এই যে এই বন্ধনটা আবার নতুন করে আসলো, এবং ত্রিপুরার চিফ মিনিস্টার যে আছে সেও ভালো কাজ করছে।
এর আগে নৌবন্দর দিয়ে বাংলাদেশে আপনি খেয়াল করেছেন নদী নদী দিয়েও একটা নো ট্রানজিট ট্রানজিট দেওয়া হয়েছে। করেছিল। সো এই উদ্যোগগুলো আমার মনে হচ্ছে দুই দেশের সম্পর্ক আরও উত্তর বৃদ্ধিতে সহায়তা করবে। কিন্তু এখন কোশ্চেন দেখা দিচ্ছে যে এটাকে বাণিজ্যের ক্ষেত্রে এটা আসলে কতটা এক্সপেডাইট করবে আমাদের। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা খুব একটা আহামরি কিছুই না, কারণ ব্রিজ দিয়ে বাণিজ্য হয় না। ব্রিজ দিয়ে যদি বাণিজ্য হতো, আমাদের সাথে এখন মনে করেন আমেরিকার আমাদের যে কাপড় চোপড় যেটা নিচ্ছে 80% নিচ্ছে আমেরিকা, তাদের সাথে কি আমাদের ব্রিজ আছে? চায়না পুরো মার্কেট আমাদের, চায়নার সাথে আমাদের ব্রিজ আছে। জার্মানি আমাদের সেকেন্ড এক্সপোর্টার এখন, ইম্পোর্টার আপনার ইয়ের দিক থেকে। তো তাদের সাথে কি আমাদের ব্রিজ আছে? না। সো ব্রিজ আসল নয়, আসলটা হচ্ছে যে এই সম্পর্ক এবং বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে ভারত বাংলাদেশে একটা কম্প্রিহেন্সিভ ট্রেড এগ্রিমেন্ট দরকার, যেটা আমাদের মধ্যে নাই। এই এই জায়গাটিতে আমি আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই মোহাম্মদ শফিউল্লাহর কাছে। মোহাম্মদ শফিউল্লাহ, আপনি নিশ্চয়ই আজ খেয়াল করেছেন আজকের যে উদ্যোগটি, সেই উদ্যোগটি আপনি নিশ্চয়ই নজর রেখেছেন। আপনার কাছে জানবো যে আসলে এটি নিশ্চয়ই ভারত বাংলাদেশের সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচন করলেন, মাননীয় প্রধানমন্ত্রীও সেটি বলেছেন। আপনার বিশ্লেষণ জানবো। প্রথমত আমি তো স্ক্রিনে আপনাকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি যে না। আমরা আপনাকে দেখছি এবং দর্শকও আপনাকে দেখছে এবং আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, হ্যাঁ, আপনি প্রশ্নটা আবার করুন। আপনি নিশ্চয়ই এই যে সংযোগ, যে সেতুটি নদীর উপরে সেতু হলো, ফেনী নদীর উপরে, সেই সেতু উদ্বোধন করা হয়েছে এবং এটি নিশ্চয়ই বাংলাদেশ ভারত মৈত্রীর ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত উপস্থাপন করলো, আমাদের সামনে উপস্থাপিত হলো। আপনার কাছে বিশ্লেষণ জানতে চাইবো যে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন একটি দিক উন্মোচিত হলো এই সেতুটির মধ্য দিয়ে। আপনার বিশ্লেষণ জানবো। ধন্যবাদ। অবশ্যই, কারণ এটা তো গত 10 বছর থেকে কিন্তু বিভিন্ন ধরনের আপনার যেটা ভারত বলে কানেক্টিভিটি, আমরা বলি যোগাযোগ ভারত বাংলাদেশের মধ্যে, এটা তো উত্তর বৃদ্ধি পাচ্ছে। যেমন একটু আগে আলমগীর বললেন যে 1600 কিলোমিটার যেখানে ছিল সেখানে 80 কিলোমিটারে আপনার আগরতলা থেকে চিটাগাং বন্দর পর্যন্ত আসতে পারবে, এবং 1000 কিলোমিটার বেশি কমে গেল, দূরত্ব কমে গেল। শুধু আগরতলা না, এটা সেভেন সিস্টার, যেটা ভারতের উত্তর পশ্চিমের 7টি দেশ আছে, যেটা ইন্ডিয়ার লকড কান্ট্রি বলবো, এই জন্য যে এটা একদিকে বাংলাদেশের জন্য লক, অন্যদিকে মিয়ানমারের জন্য লক। এই 7টি প্রদেশ হলো আপনার মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং নাগাল্যান্ড। এখানকার যে 7টি প্রদেশ, যেটা কিন্তু অ্যাক্সেস যেটা নাই, অ্যাক্সেস শুধু আছে বাংলাদেশ 3টে অ্যাক্সেস দিয়েছে এই পর্যন্ত। একটা হলো আপনার যেটা বলে জলপাইগুড়ি চিকেন নেক, সেটা 14 কিলোমিটার বিটুইন ভারতে নেপাল, ভুটান এবং বাংলাদেশের মধ্য দিয়ে 14 কিলোমিটার পথ, যেটা বাংলাদেশ ট্রানজিট দিয়েছে। চিকেন নেক আছে, সেটা ভালনারেবল বলে বাংলাদেশের কাছে চেয়েছে, বাংলাদেশ কিন্তু সরাসরি যাওয়ার জন্য ব্যবস্থা করেছে। আপনার এটা নর্দার্ন ট্রানজিট দিয়েছে বাংলাদেশ, অনেকটা করিডোর বাংলাদেশ ইন্ডিয়ার এক অঞ্চল থেকে ইন্ডিয়ার আরেক অঞ্চল যাবে বাংলাদেশের মধ্য দিয়ে, এই একটা করিডোর বাংলাদেশ দিয়েছে। এখন 2টো করিডোর দিয়েছে বাংলাদেশ, একটা হলো আপনার মংলা এবং চিটাগাং বন্দর থেকে আখাউড়া জলপথে, আখাউড়া বন্দর থেকে, নদী বন্দর থেকে আপনার আগরতলা, যেটা ট্রেনের মাধ্যমে যাবে। আর আজকে যেটা ওপেন হলো সেটা হলো থার্ড ট্রানজিট বা করিডোর বাংলাদেশ যেটা দিয়েছে, সেটা হলো মংলা চিটাগাং থেকে আপনার ফেনী নদীর উপর যে ব্রিজটা এখন হয়েছে, যেটা মৈত্রী সেতু বলা হচ্ছে, তার উপর দিয়ে, এবং আগরতলা থেকে আবার সেভেন সিস্টার দিকে চলে যাবে। তার মানে বাংলাদেশ ভারতকে 3টে ট্রানজিট দিয়েছে। তার উত্তর পূর্বের যে 7টি ভালনারেবল স্টেট আছে, তার সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্য, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের উন্নয়ন
এবং সর্বক্ষেত্রে তাদের যে পিছনে পড়া এই রাষ্ট্র স্টেটগুলোকে ভারত এখন এর মাধ্যমেই তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ওদের উন্নতি করার চেষ্টা করবে। কারণ এই জন্য করবে, এই 7টি প্রদেশ কিন্তু এটা হিন্দু মেজরিটি না, এটা হলো আপনার খ্রিস্টান মেজরিটি অথবা আপনার তাদের নিজস্ব ধর্ম আছে, বাট হিন্দু মেজরিটি না, আসাম আসাম ছাড়া। তো এখানে বহু দীর্ঘদিন থেকে বিচ্ছিন্নতাবাদীরা কাজ করছে এই রাষ্ট্রগুলো ঘিরে। সবচেয়ে হলো যে এরা পশ্চাৎগামী স্টেট, অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে নাই, গরিব লোকজন, কোন ইনফ্রাস্ট্রাকচার নাই। তো বাংলাদেশের সাহায্যে তারা ভারত চেষ্টা করছে এখানে তাদের একটা ন্যূনতম জীবন মান দেওয়ার জন্য। সেজন্য এই প্রচেষ্টাগুলো চলছে, প্লাস নিরাপত্তা। কারণ এই স্টেটগুলোতে ভারত থেকে সরাসরি যাওয়ার কোনো পথ নেই, এক্সেপ্ট যে 14 মাইল যেটা চিকেন নেক যেটা আছে, সেটা ভালনারেবল। তো অল্টারনেটিভ হলো এখন বাংলাদেশ এবং মিয়ানমার। বাংলাদেশের এই 10 বছরের 3টা পথ বাংলাদেশ দিয়েছে, আর মিয়ানমারে তারা কালাদার প্রজেক্ট যেটাকে বলে, বিগত 10 বছর থেকে কিন্তু ভারত চেষ্টা করছে কলকাতা থেকে আপনার যাবে এবং মিয়ানমারের একটা বন্দর যেখানে ভারত তৈরি করেছে, সেখান থেকে কালাদার নদীর উপর দিয়ে একটা ব্রিজ করে তারা যাবে মিজোরাম। সেটা কিন্তু 10 বছরের কাজটি হয়নি, কাজ চলছে হয়তো, কিন্তু তার অগ্রগতি অত্যন্ত 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 স্লো। সুতরাং এখন এই মুহূর্তে বাংলাদেশ ইজ দ্য অনলি ওয়ান কান্ট্রি যেটা ভারতকে 3টা ট্রানজিট দিয়েছে তার নর্থ ইস্টে পর্যটন নিরাপত্তা প্লাস অর্থনৈতিক উন্নয়নের জন্য। এখন প্রশ্ন উঠতে পারে যে এটা বাংলাদেশের বেনিফিটটা কি। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশও অংশ গ্রহণ করবে এবং রাস্তার 2 পাশে যারা বাংলাদেশের জনগণ উপকৃত হবে। আমাদের চট্টগ্রাম বন্দর মাধ্যমে বাংলা বন্দর মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলবে, আমদানি রপ্তানি হবে, বাংলাদেশ লাভবান হবে। প্লাস আমাদের চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, সেটাও ত্রিপুরার লোকজন ব্যবহার করতে পারবে। তো এইটা বলা হয়েছে। এখন বাংলাদেশের যে এর মধ্যে কিন্তু আমাদের মনে আছে যে 2 বছর আগে কিন্তু ফেনী নদীর যে পানি, সেটা কিন্তু ভারত চেয়েছিল, বাংলাদেশ সেটাও দিয়েছে কিন্তু পানি উত্তোলন করার জন্য। তো এখন এই তো গেল আপনার ভারতের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের আপনার যে বেনিফিটটা কি ভারত পাচ্ছে। এবং জনাব নরেন্দ্র মোদী বলেছেন এই সেতু বাণিজ্যিক করিডোর হিসেবে ব্যবহৃত হবে, মানে বাংলাদেশ ব্যবসার ক্ষেত্রে আপনার 7টা প্রদেশ আছে তারা এটা করিডোর হিসেবে ব্যবহার করবে এবং তারা বেনিফিটেড হবে। আর বাংলাদেশে যেটা দীর্ঘদিন থেকে বলে আসছে, নেপাল ভুটানের সাথে যে আমাদের এই ধরনের একটা করিডোর আমরা ভারতের মধ্যে চেয়েছি 1980 সন থেকে। নেপালের সাথে বেশ কিছু ওখানে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে, ভুটানের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করেছি আমরা বাংলাদেশ সরাসরি ভুটান থেকে আমরা যেন ভারতের উপর দিয়ে আসা যাওয়া করতে পারি, যেমন বর্তমানে ভারত বাংলাদেশের উপর দিয়ে করছে। সেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ পায়নি। ইভেন বাংলাদেশ শফিউল্লাহ, আপনার কাছে আবার আসবো। আমি একটু সুযোগ দিতে চাই জয়িতা ভট্টাচার্যকে। জয়িতা ভট্টাচার্য, আপনার কাছে ঠিক একই প্রশ্ন যে আপনি আলোচনাগুলো শুনছিলেন যে আসলে ভারত গত 10 বছরে যা যা চেয়েছে বাংলাদেশের কাছ থেকে বাংলাদেশ সব কিছুই দিয়েছে, এবং আজ মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরাবাসীর এবং ভারতের যে অবদান, সেই অবদানের কথা উল্লেখ করেছেন এবং সেই জায়গাটি থেকে তিনি বলেছেন যে ত্রিপুরাবাসী চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ব্যবহার করতে পারবে। আপনার কাছে বিশ্লেষণ জানতে চাইব যে আপনার বিশ্লেষণ যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেটি নিশ্চয়ই এই সেতু একটি নতুন নজির সৃষ্টি করলো এবং মানুষে মানুষে যে যোগাযোগ, সেই যোগাযোগটা আরও বেশি বৃদ্ধি পাবে এই সেতুর মাধ্যমে এবং পরবর্তীতে সামনের দিনগুলোতে আরও হয়তো অনেক উদ্যোগ আমরা দেখতে পাবো। আপনার বিশ্লেষণ জানবো। নিশ্চয়ই। প্রথমে আমি সবাইকে
আহ, আমার শুভেচ্ছা জানাচ্ছি নতুন দিল্লি থেকে। আমি মনে করি একটা অদ্ভুত ইতিহাসের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, এবং আপনি আমাকে একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমরা ভবিষ্যতে কিভাবে দেখতে পারি, এবং আমরা মৈত্রী সেতুর উদ্বোধনের প্রেক্ষাপটে আমরা এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা করছি। কিন্তু আমরা কোন সময় আলোচনা করছি? আজ আমরা দাঁড়িয়ে আছি মুক্তিযুদ্ধের মাসে, যখন বাংলাদেশ 50 বছর সেলিব্রেট করছে, এবং ভারত বাংলাদেশ সম্পর্কেরও 50 বছর পূর্ণ হচ্ছে। সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা ভারত বাংলাদেশ মৈত্রীর কথা বলছি। আমার মনে হয় তার চাইতে বেশি বড় এবং এরকম একটা ওকেশন হতে পারে না যেখানে আমরা ভারত মানে আর আর এই বিউটি এবং এই যে মাসটা, সেই মাসটাই ভারত বাংলাদেশ সম্পর্কের যে সুন্দরতা, এর যে তাৎপর্যটা আছে, সেটা বারবার ফুটিয়ে তোলে। কারণ ভারত বাংলাদেশ সম্পর্ক আমি মনে করি এটা খুব স্পেশাল অ্যান্ড একটা ইউনিক রিলেশনশিপ। সেখানে ডেফিনেটলি দুই দেশ যে কোনো ক্ষেত্রে কি পেলাম কি পেলাম না তার একটা চাওয়া পাওয়া মাপকাঠি থেকে যায়, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক তার বাইরে গিয়ে যে স্পেশাল আছে, এবং তার মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মানুষের সম্পর্ক। সেই সম্পর্কটাকেই আজ কিন্তু আমরা আবার নতুন ভাবে তুলে ধরতে দেখেছি। আমাদের দু দেশের প্রধানমন্ত্রী সেই জিনিসটাকেই প্রগাঢ়ভাবে আবার বলেছেন। সেই প্রেক্ষাপট থেকে আমার মনে হয় ভারত বাংলাদেশ, এবং আরেকটা জিনিস দেখতে হবে, 50 বছর পর বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে। এক সময় যখন 1971-এ 72-তে বাংলাদেশের নতুন দেশ হয়েছিল এবং দেশ গড়ার যে পারসেপশনটা ছিল, সেটা কিন্তু বাংলাদেশ তার বন্ধুর দেশের সাথে সহযোগিতা করেই সেই পারসেপশনটা চেঞ্জ করার একটা মস্ত বড় সুযোগ করে দিল। বাংলাদেশ ইটস নট অনলি নট আ ডোনার, বাট বাংলাদেশ কিন্তু লোককে বোঝালো যে আমরা বন্ধুত্ব এবং মিত্রতার জন্য সেই এক্সট্রা মাইল যেতে পারি, এবং আমরা বন্ধুর সাথে করতে পারি, এবং পৃথিবীর সবার সাথে সবাইকে নিয়ে চলার যে একটা পটভূমিকা দেখিয়েছেন, সেটাকে আমার মনে হয় সেলিব্রেট করার খুব বেশি দরকার পড়ে। আজকে সেটাকেই আমরা সেলিব্রেট করব আজকে এই জায়গাতে বসে। এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের সাকসেস স্টোরি, বাংলাদেশের গ্লোরিটাকেও আজকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরার জায়গায় এসছে, যে বাংলাদেশ সবসময় আজকে বাংলাদেশের যে সেই কনফিডেন্সটা আছে যে আমরা 71-এ অনেক দেশ বাংলাদেশকে অনেকভাবে করেছিল, পর্যবেক্ষণ করছে, সেটাকে পুরোপুরি বাংলাদেশ মিথ্যা প্রমাণ করে দিয়েছে, এবং আজ বাংলাদেশ দাঁড়িয়েছে একটা সশক্ত বাংলাদেশ এবং একটা উজ্জ্বল বাংলাদেশ। বাংলাদেশ শুধু নিজের কথা ভাবে না, বাংলাদেশ ভাবে বন্ধুর কথা, শেয়ার্ড গ্রোথ অ্যান্ড শেয়ার্ড প্রসপেরিটি ধারা থেকে আমি সেই পার্সপেক্টিভে কিন্তু আজকের এই ডেভেলপমেন্টটাকে দেখব। হ্যাঁ, আমি সেই প্রেক্ষাপটকেই আজকে আমি তুলে ধরতে চাইবো আমার আলোচনায়। জি, আনিস আলমগীর, আপনার কাছে আবারও আসবো, আপনি আমাদের সাথে যুক্ত থাকেন। আনিস আলমগীর, আপনি আলোচনা শুনছিলেন, আপনি বলছিলেন ব্যবসা বাণিজ্যের কথা। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজ বলেছেন যে এটা অর্থনৈতিক দিক থেকে এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই বিষয়টাই আমি ধরতে চাই। জয়িতা যেভাবে বললেন যে বাংলাদেশ এবং ভারতের যে 50 বছর যে কূটনৈতিক সম্পর্ক, বাংলাদেশের 50 বছর আপনার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করতে যাচ্ছি, তারপর বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী, সবকিছু মিলিয়ে এটা একটা মানে অসাধারণ সুন্দর একটা সময়। এবং সেই ক্ষেত্রে উনি যে বললেন যে বন্ধুর ভারতকে বাংলাদেশ দেখাচ্ছে চাচ্ছে যে বন্ধুর জন্য আমি কতটুকু করতে পারি, সেটা বাংলাদেশে সেই নিদর্শন দেখিয়েছে। কিন্তু এই নিদর্শন দেখানো তো চিরদিন চলে না। এখানে বন্ধু দেশের লোকজনও তখন আবার ক্ষিপ্ত হয়ে যায়, শুধু কি আমরাই দেব, আমাদের কি কিছু পাওয়ার নাই? সেই প্রশ্নটা তখন এসে যায়। সেই প্রশ্ন আসলেই তখন আসে যে বাণিজ্য, যেই কথাটা বলছি আমরা, যে বাণিজ্যিক সম্পর্ক, এই সম্পর্কটা উন্নত হচ্ছে না কেন? আমি আপনাকে বললাম যে আমাদের যে ট্রেড গ্যাপ রয়েছে, ট্রেড গ্যাপ আমাদের সিরিয়াস রকম আছে, ট্রেড গ্যাপ আমাদের অন্যান্য দেশের সঙ্গেও আছে।
কিন্তু ভারতের সঙ্গে যেটা এতটুকু থাকার কথা না, সেটা কিন্তু আমরা দেখি যে ভারতের যে আমলাতান্ত্রিক কিন্তু জটিলতার গত কারণে গত কয়েক বছরে কিন্তু সেই গ্যাপটা খুবই কিছুটা সামান্য। আমরা পূরণ এখন 1 হয়েছে। বিলিয়নে এসেছি, সেটা দিয়ে সেটা নিয়েও হচ্ছে ভারতে, যে 1 বিলিয়ন হয়ে গেল, সেটাও তো সহ্য হচ্ছে না। সো আমি মনে করি যে ভারতের আরেকটু উদার হওয়া দরকার, বিশেষ করে যে নন ট্যারিফ ব্যারিয়ারগুলো আমাদেরকে দিয়ে রেখেছে, সেগুলো যদি যত কমবে তত ভালো হবে। মনে করেন, আমাদের একটা উদাহরণ দিই, আমাদের বিএসটিআই আর তাদের প্রতিপক্ষ যারা আছে, তারা মিলে 29টা পণ্যের উপর বললো যে এগুলা বাংলাদেশ রপ্তানি করতে পারবে। এখন সেই জায়গায় এসে তাদের প্রতিষ্ঠান আবার বলছে যে না না, এখান থেকে 6টা বাদ দাও, এই 6টাতে গন্ডগোল আছে, এগুলো আবার টেস্টিংয়ে পাঠাও। টেস্টিংয়ে পাঠানো মানে হচ্ছে যে সেটা আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়া, এবং যদি কেউ নিয়ে থাকে, সে পণ্য যদি আমদানি করে থাকে বা বাংলাদেশ থেকে যেয়ে থাকে, সেটা পৌঁছে গলে যায়, কোন দিন শেষ হবে তার কোনো ঠিক নাই। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে তারা বাধা তৈরি করছে। যেমন আমাদের পাটের কথা ধরেন, বাংলাদেশের পাট এখন সেই দিকে দেশে যেতে পারছে না কেন? তারা একটা অ্যান্টি ডাম্পিং অজুহাত তুলে দিয়েছে। বাংলাদেশ সেই জিনিসটা ডব্লিউটিওতে নিয়ে গেছে। ডব্লিউটিও ভালো একটা যখন রেজাল্ট, ডব্লিউটিও তো এটা সহ্য করবে না, কারণ তোমরা সবাই এতে স্বাক্ষর করেছো। বাংলাদেশ এবং ইন্ডিয়া এখানে এমন এক পজিশনে পড়েছে, তখন ইন্ডিয়া বলে যে না, আমরা ঠিক আছে, আমরা এটা দ্বিপাক্ষিকভাবে সমাধান করে নেব। এবং দ্বিপাক্ষিক কয়দিন লাগে সেই দ্বিপাক্ষিক সমাধান করতে আমি জানি না। সো এই যে ব্যারিয়ারগুলো, আমার মনে হচ্ছে এগুলো যতদিন কমে আসবে ততদিন সম্পর্কটা আরও মজবুত হবে এবং আরও ভালো লাগবে। সবারই তখন বলে যে ওকে, আমাদের একটা উইন উইন সিচুয়েশন আছে। আমি যেটা বলছিলাম আপনাকে, দুই দেশের এই সম্পর্ক আরও বৃদ্ধি করার জন্য, বাণিজ্যিক ব্যবধান কমানোর জন্য আমাদের একটা কম্প্রিহেন্সিভ ট্রেড এগ্রিমেন্ট দরকার ইন্ডিয়ার সাথে। সেই এগ্রিমেন্টে দুই পক্ষ যাতে উইন উইন সিচুয়েশনে থাকে সেটা দেখতে হবে। এখন ইন্ডিয়া কি করছে? ইন্ডিয়া যখন বাংলাদেশের কোনো একটা জিনিস ক্রাইসিস হচ্ছে, সারা বছর পাঠাচ্ছে, সেই সময় এটা বন্ধ করে দিচ্ছে। পেঁয়াজের কথা ধরুন, পেঁয়াজ নিয়ে একের পর এক খেলা করছে, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে দিয়েছে। গত 2টা বছর তারা সেটা করেছে। বাংলাদেশ এইটা করাতে বাংলাদেশ এখন শিখে গেছে। গত 2টা বছর বাংলাদেশ এখন শিখেছে অন্য দেশ থেকে কিভাবে পেঁয়াজ জরুরি মুহূর্তে আনতে হয়। সো বাংলাদেশ যে এটার জন্য মরে যাবে তা না, কিন্তু উদাহরণগুলো থেকে যাবে। বাংলাদেশ এখন কি করবে? আপনি যখন হারভেস্ট মৌসুমে এই সমস্ত যখন আমার ক্রাইসিসের সময় এটা করেন, তো আপনার কৃষকও তখন সাফার করার জন্য, তখন আমি এখানে আবার কি করব? ভারত থেকে যখন আমদানি করার জন্য আমি 25% ট্যাক্স বসিয়ে দেবো পেঁয়াজের উপর, তো তখন আপনি 15 টাকা 10 টাকা বিক্রি করেন আপনার দেশে। সো দুই দেশের কৃষকই তখন, এই দেশের কৃষক তখন লাভবান হচ্ছে, ওই দেশের কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য বলি যে উইন উইন সিচুয়েশন দরকার, আমাদের মধ্যে সম্পর্কে একটা আস্থার আপনার দরকার। কথা আমি বুঝতে পেরেছি যে সম্পর্কের যে অনন্য নজির আমরা দেখছি, এর পাশাপাশি সেটা একতরফা হতে পারে না। পাশাপাশি কিছু অম্ল অম্ল বলবো না আমি, এগুলো হচ্ছে যে ব্যারিয়ার গুলো আমলারা তৈরি করে রাখে, হচ্ছে। আমলারা তৈরি করে রাখে। এই ইস্যু ধরেই আমি বিরতির পরে সে আলোচনা আবার শুরু করব। আমরা একটা ছোট্ট বিরতি নেব। দর্শক, ইভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় নদী সেতু, মৈত্রী সেতু। আমি এবার যেতে চাই জয়িতা ভট্টাচার্যের কাছে। জয়িতা ভট্টাচার্য, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন। আনিস আলমগীর কিছু বিষয় উল্লেখ করলেন যে দুদেশের সম্পর্কের ভিতরে আমরা যে দৃঢ়তা দেখতে পাই, ঠিক কিছু কিছু সময়ে মাঝে মাঝে আমরা কিছু অম্ল অভিজ্ঞতাও বাংলাদেশের জন্য রয়েছে। যেমন পেঁয়াজের কথা উল্লেখ করছিলেন, বাণিজ্যের ঘাটতির কথা উল্লেখ করছিলেন। সেই জায়গাটি থেকে নিশ্চয়ই এই জায়গাগুলি, যে জায়গাগুলিতে গ্যাপ রয়েছে, সেই জায়গাগুলি নিশ্চয়ই এখন পূরণ করা প্রয়োজন এবং সময়ের প্রয়োজনেই সেটা করা প্রয়োজন। আপনার বিশ্লেষণ কি বলে? নিশ্চয়ই। আমি মনে করি আমাদের এফোর্টটাকে রেকগনাইজ করতে হবে এবং
এমন নয় যে ভারত কিছু করছে না। আমরা সময়ের সাথে দেখছি যে যেমন বাংলাদেশকে কিন্তু আমরা বাংলাদেশের পণ্য আজকাল ভারতে অ্যাবসলিউটলি ট্যারিফ ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস কিন্তু আছে ভারতের। এবং ডেফিনেটলি আমি মনে করি কিছু ইস্যুস আছে, সেটাকে ওভারলুক করা যাবে না, কিন্তু এফোর্টও আছে, কিন্তু সেটাকে কি করে রেকটিফাই করা যায় সেই এফোর্টটাকে রেকগনাইজ করতে হবে। মেইনলি ধরুন আপনি নন ট্যারিফ ব্যারিয়ারের কথা বলেছেন, তার জন্য কিন্তু কতগুলো ইনফ্রাস্ট্রাকচার, সীমান্তে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার খুব দরকার রয়েছে। এবং ভারত কিন্তু বাংলাদেশের যে বর্ডার আছে সেই বর্ডারে আমরা কিন্তু আইসিপি তৈরি করছি, ইন্টিগ্রেটেড চেকপোস্ট। এবং এই চেকপোস্ট গুলোকে যদি পুরোপুরি এবং এই চেকপোস্ট গুলোতে স্টেট অফ দ্য আর্থ ফ্যাসিলিটিস থাকবে, সমস্ত ফ্যাসিলিটিস থাকবে। এবং এই চেকপোস্ট গুলি যদি আমরা সাকসেসফুল করতে চাই, সিমিলার মিরর ফ্যাসিলিটিস বাংলাদেশেও আসতে হবে। তো এই ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করতে কিন্তু কিছু সময় লাগে, সেই সময়টা আমাদেরকে দিতে হবে। বুঝতে, এই জিনিসগুলো ওভারনাইট হতে পারে না, কারণ 10 বছরে আমাদের দীর্ঘ 10 বছরে আমরা একটা ধীরে ধীরে এফোর্ট করে একটা জায়গায় পৌঁছেছি, এবং সেই এবং তো সেটা আমাদের সেই এফোর্টটাকে রেকগনাইজ করতে হবে। এফোর্ট আছে, চেষ্টা হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। এবং ভারত বা বাংলাদেশের ট্রেডের কথা যদি বলেন, আমি তো বলবো ভারত বাংলাদেশ ট্রেড এখন যেটা 10 মিলিয়ন আছে সেটা আরো বেশি হতে পারে। এবং আমি আজকেই একটা রিপোর্ট বেরিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, যে সেই রিপোর্টে বলছে যে কানেক্টিভিটি ওয়াজ আ মেজর, একটা মস্ত বড় ইম্প্যাডিমেন্ট ছিল তৈরি করার জন্য। তো সেটাকে ইনফ্যাক্ট 10 বিলিয়ন যে পটেনশিয়াল ট্রেড আছে, তার চাইতে 10 বিলিয়ন বিলো লেভেল অফ ট্রেড হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে। তো আমরা কানেক্টিভিটি এবং ট্রেড ইনফ্রাস্ট্রাকচার গুলোকে যদি প্রপারলি ক্রিয়েট করতে পারি, দুটো দেশের দরকার পড়ে, এবং তার জন্য প্রচুর ইনভেস্টমেন্টের দরকার হয়। তো সেই সময় খালি ভারতে করলে হয় না, বাংলাদেশেও করতে হয়। বেনাপোল পেট্রাপোলে তৈরি হয়েছে এবং অন্য অন্য জায়গায় আমরা তৈরি করছি, তো সেই এটা দেখতে হয়। ডেফিনেটলি পেঁয়াজের উনি একটা কথা বলেছেন, পেঁয়াজ কিন্তু শুধু যে খালি অনেক সময় ইন্টারনাল কমপ্লিকেশনস এবং ডোমেস্টিক কমপ্লিকেশনস থাকে, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল রিলেশনসে একটা মেজর প্লে করে। এবং ভারতের যে কমপ্লেক্সিটিস আছে সেটাও আছে। তো আমরা দুই সাইড থেকে এফোর্ট নিয়ে খালি একুয়েশন এন্ড এলিগেশন না করে আমরা যদি একসাথে ওই জিনিসগুলোকে রিজলভ করার চেষ্টা করছি, এবং আজকে কিন্তু রিজলভ হচ্ছে, তো সেই জিনিসটাকে রেকগনাইজ করতে হবে। এবং বারবার বলছি, ভারত বাংলাদেশকে কখনো চাওয়া পাওয়ার মাত্রায় বা আঙ্গিকে দেখা উচিত নয়। এবং বাংলাদেশ আমাদের লিডারশিপ তো সেভাবে দেখেন না, এবং এই জিনিসগুলোকে দেখতে হবে। ডেফিনেটলি কিছু কাজ করার, দুদেশেরই কিছু কাজ করার দরকার আছে। এবং আমার মনে হয় যে কোঅপারেটিভ ফ্রেমওয়ার্ক ক্রিয়েট হয়েছে, তার ভিত্তিতে আমরা আরো এগিয়ে যাব। আমাদের বোর্ড ইনফ্যাক্ট লাস্ট, আপনি যদি ডেভেলপমেন্ট অফ দ্য রিলেশনশিপ দেখেন লাস্ট 10 বছরে, এখন কিন্তু প্রায় মোর দেন 50 ইনস্টিটিউশনাল মেকানিজম সেট আপ করা হয়েছে আমাদের রিলেশনশিপটাকে ডেভেলপ করার জন্য। এবং প্রপার ফোকাস ক্রিয়েট করা হচ্ছে কোন কোন এরিয়াতে কাজ করার দরকার আছে, এবং ফরেন মিনিস্ট্রিয়াল লেভেল কনসালটেশনস হচ্ছে। সেই কনসালটেশনের মধ্য দিয়ে কিন্তু একটা দেখা যাচ্ছে আগে যে জিনিসগুলো একদমই এক্সিস্ট করতো না, তো সেই এফোর্ট ইনিশিয়েটিভ আমি দুটো দেশেরই কাজ করার অনেক দরকার আছে। এবং সেই মধ্য দিয়ে আমি তো মনে করি অনেক সোনালী ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। এবং খালি যে আরেকটা কথা, কানেক্টিভিটি এই এফোর্টস গুলো কিন্তু একসাথে পথ চলার সূচনা করছে। এবং দেখতে হবে যদি ভারত বাংলাদেশ, কারণ সাউথ এশিয়া আমরা বাইরে সবাই আমরা যাই, দেখতে পারি সাউথ এশিয়ার যে পারসেপশন ছিল সেটা কিন্তু বাংলাদেশ এন্ড ভারত যদি একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে, তাহলে কিন্তু সেই পারসেপশনটাও ব্রেক করার একটা অনেক অপরচুনিটিস আছে। জি, জয়িতা ভট্টাচার্য, আপনার কাছে আসবো। আমি আপনার ঠিক এই জায়গাটি ধরেই যেতে চাই শফিউল্লাহ স্যারের কাছে। শফিউল্লাহ স্যার কানেক্টিভিটির কথা বলছিলেন, জয়িতা ভট্টাচার্য আপনার কাছে আসবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে বাংলাদেশ আসলে
এশিয়ার মধ্যে কানেক্টিভিটির কেন্দ্র হিসেবে তার অবস্থানগত সুবিধা সর্বাধিক করতে প্রস্তুত এবং এই জায়গাটিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কানেক্টিভিটির হাব হতে পারে। আপনার বিশ্লেষণ জানবো। ধন্যবাদ। আমি একটু ওনাকে বলতে চাই, আমাদের যে দ্বৈত ভট্টাচার্য দিল্লি থেকে সম্মিলিত হয়েছেন, যে বাংলাদেশে ভারতের বন্ধুত্বের প্রশ্ন নিয়ে কোনো প্রশ্নের উদ্যোগ এটা নিয়ে কোনো আলোচনা প্রয়োজন নাই। আমরা এমন একটা বন্ধনে আবদ্ধ হয়েছি সেটা আবদ্ধ বৃদ্ধি পাবে, সুতরাং এটা নিয়ে আমরা কোনো রকম বাংলাদেশে কোনো ডিবেট নাই। ভারত আমাদের বন্ধু, আমরা বাংলাদেশের বন্ধু, এটা বন্ধুত্ব এটা আমাদের চলবে, নানা কারণে এটা চলবে, এটা নিয়ে কোনো কোশ্চেন আমরা কেউ করি না। আর যেটা উনি বলছে এলিগেশন, আমরা কিন্তু কোনো এলিগেশন করছি না। আমরা এটা দুটো এখানে সার্বভৌম দুটো দেশ, বাংলাদেশ এবং ভারত, সেখানে সবরিনিটি চলবে, আলাপ আলোচনা যা কিছু সব এই বেসিস চলবে। এখানে কোনো এলিগেশনের স্কোপ নাই, বাংলাদেশ কোনো এলিগেশন করছে না। আমরা যেটা বলতে চাই যে যেহেতু এই সেতুটা নিয়ে যে কথা বলি, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা বাণিজ্যিক করিডোর, সেই জন্য বাণিজ্যটাকে আমরা সামনে নিয়ে আসছি, যেহেতু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন যে এটা বাণিজ্যিক করিডোর হিসেবে বিবেচিত হবে। সুতরাং সেই জন্য বাণিজ্যের ব্যাপারে যখন আসছে, আমরা ট্রাইং টু ফোকাস অন দিস ইস্যু অনলি, বাণিজ্যের উপরে। সেখানে যেটা আমার বন্ধু আলমগীর যেটা বললেন, বাংলাদেশে কিন্তু দেখেন এক্সপোর্ট আইটেম কিন্তু লিমিটেড, বা অনেকটা ভারতের সাথে আমাদের একই প্রোডাক্ট আমরা তৈরি করছি। সুতরাং যেটা একই প্রোডাক্ট ভারতে আছে, বাংলাদেশ নিশ্চয় সেখানে এক্সপোর্ট করবো না, কারণ ভারতের ডিমান্ডও নাই। ন্যাচারালি যে এরিয়াতে আমরা স্ট্রেংথেন পজিশন আমাদের স্ট্রং, সেখানে আমরা এক্সপোর্ট করার চেষ্টা করছি। যেমন ধরুন জুট অ্যান্ড জুট গুডস, বিগত কয়েক বছর থেকে কিন্তু এই যে অ্যান্টি ডাম্পিং দিয়ে 30% ডিউটি বাংলাদেশের উপর দেওয়া হয়েছে জুট গুডসের উপরে। আলোচনা কোনো শেষ নাই, এটা নেভার এন্ডিং অবস্থায় আছে। ইভেন গত কয়েকদিন আগেও ভারতের কমার্স সেক্রেটারির সাথে বাংলাদেশ কমার্স সেক্রেটারির রাষ্ট্র আলাপ হয়েছে ব্যাপার, এবং সেখানে এটা কোনো খুব একটা অগ্রগতি গণমাধ্যমে এটা আসেনি। তো সুতরাং এই একটা ইস্যু, যেটা বাংলাদেশের মেজর কিন্তু 3টে আইটেম আমরা এক্সপোর্ট করি। গার্মেন্টস, সেটা ভারতে খুব একটা যায় না, এটা ইউরোপ আমেরিকায় যায়। মেডিসিন আর একটা ইস্যু আমাদের আছে। তারপরে আমাদের ম্যান পাওয়ার যেটা, সেটা কিন্তু মিডল ইস্টে মালয়েশিয়াতে যায়, এটা ভারতে আমাদের ম্যান পাওয়ার যায় না। সুতরাং যে জুট গুড যেগুলো আছে, বা এই ধরনের কিছু জিনিস যেটা ডিমান্ড ভারতে আছে আর বাংলাদেশের সারপ্লাস আছে, সেটাই কিন্তু আমরা এক্সপোর্ট করার চেষ্টা করছি। কারণ এখানে ব্যালেন্সিং করতে হবে না। ভারত বিলিয়ন পপুলেশনের দেশ, সুতরাং তার ইকোনমিক আরো ওয়ার্ল্ড 7 or 8 পজিশন, সুতরাং আমাদের সাথে ব্যালেন্স কখনো হবে না। কিন্তু যেটা সম্ভব বাংলাদেশ থেকে যে যতটুকু এক্সপোর্ট আমরা করতে পারি, সেটাই আমরা সুযোগটা আমরা পাচ্ছি না। সেটা আমাদের সেই সুযোগটা আমাদের দিতে হবে, কারণ আমরা নানা দিকে সুযোগ দিচ্ছি ভারতকে। এটা ভারতে অ্যাপ্রিসিয়েট করতে, ভারতকে শুধু বন্ধুত্ব তো কথা ঠিক আছে, কিন্তু আজকে এই দেশের সাধারণ দেখতে পাচ্ছে যে ভারতের যে জিনিস বাংলাদেশের কাছে তাও মানে বলছে, যেখানে প্রায়োরিটি বাংলাদেশের প্রায়োরিটিকে ভারতের অনার করছে, বাংলাদেশ নানা অনার করছে। আমরা সব যে দিক দিয়ে আপনি বলুন না কেন, সুতরাং সেখানে বাংলাদেশের যে জিনিসটা বাংলাদেশের ন্যায্য, যেমন পানির কথা আমি উল্লেখ করলাম, আমরা পানির কথা, যে ব্যবসা খাদ্য যেটা আমরা এখন হাইলাইট আমরা করছি, বিকজ অফ দি ভারতের প্রধানমন্ত্রী বলেছেন এটা বাণিজ্যিক করিডোর হিসেবে কাজ হবে, সেই জন্য বলছি আমরা বাণিজ্যের কথা না। সুতরাং বাংলাদেশ আরো একটা আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। পাচ্ছেন না? জি, এখন আমরা শুনছি। চাচ্ছি কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ ভারত, কারণ ভারতের সাথে আমাদের এত রকম সম্পর্ক আমাদের আছে, ফুল ফ্ল্যাশেড সম্পর্ক আমাদের কাছে আছে ভারতের সাথে, যেটা সম্পর্ক পৃথিবীর লোকের দেশের সাথে আমাদের নাই। সেখানে আমরা চাচ্ছি কম্প্রিহেন্সিভ একটা এগ্রিমেন্ট হবে, সেখানে অ্যাডক বেসিক কিছু হবে না। সেটাই যেহেতু দুই দেশে প্ল্যান করতে পারবে, আমার ইনভেস্টমেন্ট আছে এখানে, এমপ্লয়মেন্টের ব্যাপার আছে এখানে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের ব্যাপার এখানে আছে। সুতরাং এটাই আমরা চাচ্ছি, কিন্তু সেটা কিন্তু একটা রেসপন্স আমরা পাচ্ছি না ভারতের থেকে।
আর যেটা বললেন $8 বিলিয়ন তো হলো অফিসিয়ালি, আলাদা কত বিলিয়ন ডলার আনঅফিসিয়াল হচ্ছে তো হিসাব নাই। আর সেখানে মাত্র বাংলাদেশ করছে $1 বিলিয়ন মাত্র। তো এখন এই যে আপনার ব্যারিয়ার গুলো আছে, এই ব্যারিয়ার যদি রিমুভ ভারত না করে, তাহলে বাংলাদেশের লোকজন তো ফ্রাস্ট্রেটেড যে আমরা এত চেষ্টা করছি, আমরা এত ফেসিলিটি দিচ্ছি ভারতকে, বিভিন্ন দিক দিয়ে ফেসিলিটি আমরা দিচ্ছি, কিন্তু তার বদলে যেটা আমাদের ন্যায্য সেটা আমরা পাচ্ছি না। আর যদি বলে কানেক্টিভিটি, তাহলে আমি তো বলবো শুধু বাংলাদেশ ভারত কানেক্টিভিটি হলে চলবে না, এটা রিজিওনাল ইস্যু। এখানে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এখানে আছে, আমরা 4টে দেশ যেখানে আমাদের কানেক্টিভিটি ওতপ্রোতভাবে জড়িত। কারণ আজকে যদি আমি ভারতের 7টি প্রদেশকে আমি যে ফেসিলিটি দিচ্ছি, 2-3টা ট্রানজিট আমি দিয়েছি, সেই ট্রানজিটটা আমি নেপাল ভুটানকে দিতে চাই। নেপাল ভুটান ল্যান্ড অফ কান্ট্রি, এবং তারা বারবার 1980 সাল থেকে চেষ্টা করছে বাংলাদেশ মধ্য দিয়ে আমাদের দুটো পোর্ট তার ব্যবহার করার জন্য, কিন্তু সেই সুযোগ তো ভারত থেকে আমরা পাচ্ছি না। ইভেন আমরা ভারত থেকে আমরা নেপাল থেকে বিদ্যুৎ আনবো, ভুটান থেকে বিদ্যুৎ আনবো, সেটা ডাইরেক্ট আমরা পাচ্ছি না। এখন ভারতের পজিশন হলো যে ভারত কোম্পানি নেপাল থেকে কিনবে, ভুটান থেকে বিদ্যুৎ কিনবে, আর বাংলাদেশ ভারতের কোম্পানির থেকে সে বিদ্যুৎ কিনবে। কেন? আজকে যদি আমার দেশ, আমি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব ওপেন করে দিই ভারতের জন্য, আমাদের টেরিটরির উপর দিয়ে ভারত আজ সব দিকে যাচ্ছে, সব কিছু ওপেন করে দিয়েছে, সেখানে আমরা কেন ভারতের উপর দিয়ে ভুটান এবং নেপালের সাথে আমি বিজনেস করতে পারবো না? কেন আমার বিদ্যুৎ আমি আনতে পারবো না? আই হ্যাভ টু বাই ফ্রম থার্ড কান্ট্রি, ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে? কিসের জন্য? এইটা বাংলাদেশের মানুষ তো এইসব বেসিক কোশ্চেন, নট এলিগেশন, যে এটা আমাদের প্রাপ্যটা কেন আমরা পাচ্ছি না, আমাদের ন্যায্যটা কেন আমরা পাচ্ছি না। সুতরাং এগুলো ভারতকে অ্যাড্রেস করতে হবে, আমাদের সেন্সিটিভিটি যেগুলো জায়গা আছে অনার করতে হবে ভারতকে। আমরা ভারতের প্রতিটি সময় অনার করে আসছি, ভারত বলল 25টাও আমাদেরকে পায়নি। ওপেন আমরা বলতে পারি ভারত আমাদের কি জিনিসটা পায় নাই বলে, যেটা চেয়েছে তাও পেয়েছে, যা চায় না তাও আমরা দিয়েছি। ভারতের দেখেন আজকে যে 7টি প্রদেশের কথাই বললাম, বাংলাদেশের সাইডে কিন্তু কোনো ইন্টারজেন্সি নাই, কোনো বিচ্ছিন্নবাদী বাংলাদেশ বর্ডার নাই, বাংলাদেশ বন্ধ করে দিয়েছে। এই আলোচনা থেকে সেটা আছে কিন্তু। জি, এই আলোচনাগুলো ভারতের যত রকমের সেন্সিটিভিটি আছে বাংলাদেশ অনার করে আসছে। আজকে 50 বছর আমরা সেলিব্রেট করতে যাচ্ছি, উইল হ্যাভ টু সেলিব্রেট আওয়ার ফ্রেন্ডশিপ in a befitting way, in open mind, with an open heart. Yes, আমরা আমাদের 50 years of আমাদের friendship, যে আমরা we celebrate আমাদের unreserved way, মন খুলে আমরা সেলিব্রেট করতে চাই ভারত বাংলাদেশ সম্পর্ক। কিন্তু these are some of the genuine thing for Bangladesh to have from India, and India যত এটাকে করতে পারে তত আমাদের ফ্রেন্ডশিপ গাঢ় হবে। শুধু একটু সেতু দিয়ে কিন্তু গাঢ় হবে না। আমি পরিষ্কার বাংলাদেশের মানুষের মনের কথা ভারতে বুঝতে হবে, যে এই দেশের মানুষ কি চাইছে। আমরা কিছু ভারত থেকে আমরা অনেক পেয়েছি, সেটা আমার লিবারেশন ওয়ার এবং আফটারম্যাথ, আমি নিজে ইনভলভ ছিলাম এই প্রসেসের মধ্যে, আমরা অনেক ভারত থেকে পেয়েছি, সেটা আমরা কৃতজ্ঞ, সে ব্যাপারে প্রশ্ন ওঠে না। আমাদের ফ্রেন্ডশিপ ডিপ লেভেলে আমাদের ফ্রেন্ডশিপ পিপুল টু পিপুল এবং কালচারালি, ইকোনমিক্যালি, সব দিক থেকে। সুতরাং এই ব্যাপারে এটা বিয়ন্ড কোশ্চেন আবার ফ্রেন্ডশিপ টু কান্ট্রিজ। বাট আমাদের যে সেন্সিটিভিটি গুলো আছে, আমাদের যে ন্যায্য যেগুলো আছে সমস্যাগুলো, সেটা ভারতকে সমাধান করতে সচেষ্ট হতে হবে, তাহলে ফ্রেন্ডশিপ কিন্তু দীর্ঘস্থায়ী হবে। জি স্যার, আপনার কাছে সুযোগ পেলে হয়তো আবার আসবো। যেতে চাই আনিস আলমগীরের কাছে। জনাব আনিস আলমগীর, আমি বারবার আমাদের আলোচনায় কানেক্টিভিটির কথাটাও আসছিল, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে দক্ষিণ এশিয়ার কানেক্টিভিটির হাব হতে পারে বাংলাদেশ। আপনি হ্যাঁ, এটাতে কোনো সন্দেহ তো নাই, দক্ষিণ এশিয়া কানেক্টিভিটি হাব হতে পারে, কিন্তু সে হাব হওয়ার জন্য বাংলাদেশ তো খুলে দিয়েছে অলরেডি। তারা এখন কতটুকু ব্যবহার করে সেটার উপর নির্ভর করছে, তারা মংলা কতটুকু ব্যবহার করবে, চিরং কতটুকু ব্যবহার করবে। এই ব্যবহার করতে গিয়ে আমার কতটা লাভ হচ্ছে আমি সেটাও দেখতে হবে, আমার আমদানি পলিসি ঠিক করতে হবে, আমার এখান দিয়ে কোন কোন পণ্য যাচ্ছে সেটাও আমাকে দেখার বিষয় আছে, আমি অর্থনৈতিকভাবে কতটা লাভবান হচ্ছি সেই সব দেখার বিষয় আছে। অ্যাম্বাসেডর সাহেব যথার্থই বলেছেন যে আমাদের আর বাকি কি আছে দেওয়ার। প্রধানমন্ত্রী নিজে বলেছেন ভারতকে যা দিয়েছি সেটা সারা জীবন মনে রাখতে হবে। তো ওদের আর পাওয়ার কিছু নেই এখন, শুধু মধুর মধুর বাক্য বিনিময়, লিপ সার্ভিস দিলে হবে না, আসলে সত্যিকার হতে সার্ভিস দরকার।
এবং বাংলাদেশ যারা ফরেন ট্রেড নিয়ে কাজ করে, যে বাংলাদেশের যে সংস্থা বিএফটিআই আর ইন্ডিয়ান আছে আইআইএফটি, এই দুইটা অর্গানাইজেশন একসাথে বসে তাদের সিদ্ধান্ত হয়েছে আগামী 6-7 মাসের মধ্যে তারা বসে কি কি পণ্যগুলো আসলে এই বাস্কেটে নেওয়া যায়। বাংলাদেশে তো বাস্কেট খুবই অল্প, এখানে বারবার যদি তারা এগুলো নিয়ে বেশি বার্গেনিং করে এবং এগুলোতেই অ্যান্টি ডাম্পিং নন ট্যারিফ ব্যারিয়ারগুলো দিয়ে রাখে, তাহলে তো কিছুই হবে না। কিছু যে যাচ্ছে না তা না, বিশেষ করে বাংলাদেশের আমি যতটুকু জানি বাংলাদেশের ছোট ছোট গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোর কিছু গার্মেন্টস যায়, সেটা আবার তাদের মাদ্রাজ এবং আদার্স এলাকা থেকে আপত্তি করছে যে না আমাদের এখানে তাহলে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে। আমাদের জুতা যায় কিন্তু অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রিয়াল জুতা যেগুলো বানাচ্ছে এগুলো যাচ্ছে। সো যেটা আমাদের যাওয়া শুরু করে সেটাতেই বাধা তৈরি করে, এবং এটা জয়িতারা হয়তো ওইভাবে জানেন না, যারা বিজনেস করে তারা জানেন যে তারা কী ধরনের সমস্যাগুলো তারা ভারত থেকে ফেস করেন। সো এই দুইটা অর্গানাইজেশন যদি একসাথে বসে, যেটা বলছিলাম বিএফটিআই এবং আইআইএফটি, তারা যত তাড়াতাড়ি পারে তারা যদি সরকারকে যদি একটা রিপোর্ট দেয় বছর খানেকের মধ্যে যদি সেটা তৈরি হয়, এবং এটা যেটা আমরা বলছিলাম যে একটা কম্প্রিহেন্সিভ ট্রেড এগ্রিমেন্ট ভারত বাংলাদেশ যদি করে, তাহলেই এটা একটা লাভবান হওয়ার বিষয় হবে, তখন একটা হাবের বিষয় হবে। তখন বাংলাদেশ তো হাব আছেই, আগে থেকেই আছে, কিন্তু আমাদের এটা কতটুকু কে ব্যবহার করছে সেটার উপর নির্ভর করছে। আমরা তো হাব তৈরি করে দিচ্ছি, আমরা তো কারোর জন্য বাধা দিচ্ছি না। ইন্ডিয়ান পণ্যে বাংলাদেশ আবার সয়লাভ হয়ে যায় কিনা সেটা একটা দেখার বিষয় আছে, যে এবং সেটা কতটুকু হবে বাংলাদেশে ব্যবহারে সতর্ক থাকতে হবে। কিন্তু আপনি দেখেন ইন্ডিয়া তখনই খুবই আন্তরিক উদার হয়ে যায় যখন চায়না এখানে মানে বাংলাদেশের প্রতি সহযোগিতায় হাত বাড়ায়। এই গত বছরের যখন জুনের দিকে চায়না বলল যে আমরা আমাদের বাংলাদেশি পণ্যের ফ্রি অ্যাক্সেস দেব, তখন ইন্ডিয়া উতলা হয়ে গেল, আমরা তোমাদের জন্য করছি ফ্রি অ্যাক্সেসের, আমরাও কি কি করা যায় দেখি। সে 1 বছর হয়ে গেছে, কিন্তু সেটা শুধু ওই সার্ভিসের উপরেই চলছে। ফ্রি অ্যাক্সেস কিছু কি কি পণ্য কতটুকু পাচ্ছি সেটা কিন্তু আমরা আর দেখি না। সো সবচেয়ে বড় কথা হচ্ছে এই 7 সিস্টার বাংলাদেশের সাথে বাণিজ্য করতে আগ্রহী। ভারত সরকারের তরফ থেকে তারা যদি বাধা না পায়, 7 সিস্টারের যে সমস্ত চিফ মিনিস্টার্সগুলো বাংলাদেশে আসেন তারা বলে যান আমরা এখানের সাথে কানেক্টিভিটি তো বাড়াবো, আমরা পণ্যের আনা নেওয়ার ক্ষেত্রে করতে হয়। কিন্তু ভারত তো এমন একটা দেশ, ওটা তো আর একটা রাজ্য ডিসিশন নিতে পারে না, ওটা তো সেন্ট্রালি ডিসিশন নিতে, ওই সেন্ট্রালি ডিসিশন নিতে গিয়েই যত সব বাধা বিপত্তি তৈরি হয়। এখানে এখন আমাদের যে পণ্য কিভাবে যাবে, পণ্য তো নির্ভর করছে আপনার পণ্যটা আমাদের পণ্য সেখানে যাবে কিনা, সেটাও একটা বিষয় হচ্ছে। আমাদের পণ্য কিভাবে যাবে যদি আমরা সেটা সস্তা, ওইখানকার লোকের জন্য সস্তা না হয়, যদি সেখানকার লোকদের কাছে কদর না থাকে। আপনি রিসেন্টলি খেয়াল করে দেখবেন বাংলাদেশ থেকে মটরশুঁটি যাচ্ছে, একটা রিপোর্ট হয়েছে বাংলাদেশ হচ্ছে মনের মন মটরশুঁটি ওইখানে চোরাচালান করে চলে যাচ্ছে। কেন? তাহলে সেখানে ডিমান্ড আছে মটরশুঁটি, সেখানকার গরিব জনগোষ্ঠী তারা মনে করছে যে তাদের ওই মটরশুঁটি দিয়ে তারা ওই কোনো একবেলা খায় বা এরকম একটা ভাতের বিকল্প হিসাবে তারা ইউজ করছে। সো তাদের জন্য সেটা দরকার হয়। বাংলাদেশেরও এরকম কোনো কোনো পণ্য আছে যেটা বাংলাদেশে এখানে লাভবান হয়। সে এই জিনিসগুলো যারা এবং কোয়ালিটি কী সেটাও দেখতে হবে। এই জিনিসগুলো যারা দেখে তারা যদি একসাথে বসে মন খুলে আসলে চায়, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান, আমি আপনাকে সমস্যা রয়েছে। আমি শেষ করে দিচ্ছি। শেষ করার আগে আমরা শেষ দিকে আমি একটু জয়িতা ভট্টাচার্য না জয়িতার কাছে আসার আগে আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি যে এই বাংলাদেশের সাথে এই যে 7 সিস্টারের যে এই বন্ধনটা, এটা শেখ হাসিনার আমলে তৈরি হয়েছে, কিন্তু বিজেপির আমলে নয়, এটা অনেক আগে থেকেই তৈরি হয়েছে। বিশেষ করে আমি এই মুহূর্তে স্মরণ করতে চাই যে মানিক সরকারের কথাটা, ত্রিপুরার এই যে ফেনী নদীর পানি নেওয়া, সেটাও কিন্তু তার আমল থেকে তার চেষ্টাই ছিল, বাংলাদেশ তাকে ফেনী নদীর পানি তাকে দিয়েছে, নিঃশর্তভাবে তাদেরকে দিয়েছে। এই যে ব্রিজটা, আজকে যে ব্রিজ নিয়ে আমরা কথা বলছি, সেটাও কিন্তু 2010 সালে কথা হয়েছে, এবং মানিক সরকারই রিকোয়েস্ট করেছিল এই ব্রিজটা যাতে করে দেওয়া হয়। জি, জয়িতা ভট্টাচার্য আপনার কাছে আসবো। আমরা একদম শেষ দিকে এসেছি। নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্য দিয়েই সকল সমস্যার সমাধান করতে হবে, আমরা সেটাই আলোচনা এই পর্যায়ে বুঝতে পারলাম। আপনার কাছে আসবো যে আপনি নতুন কিছু যোগ করবেন কিনা।
আপনার অডিও হয়তো বন্ধ, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ, আমি হ্যাঁ, দুই দেশ আছে, আমাদের মধ্যে তো ইস্যুস থাকবেই, কিন্তু আমি যেটা বলছিলাম কোঅপারেটিভ মেকানিজমের কথা, সেটা যেটা এস্টাবলিশ হয়েছে, তো এস্টাবলিশটা হয়েছে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে ইস্যুস গুলো রিজলভ করার জন্য। কারণ একটা নেইবার আরেকটা নেইবারের মধ্যে ইস্যুস রেগুলার থাকে, এবং যখন আমরা একজন আরেকজনকে পার্টনার বলছি, কে বড় কে ছোট সেটা দিয়ে কিন্তু হয় না। আপনি আমার লেখাগুলো তো দেখবেন, আমি কিন্তু বারবার এই পয়েন্টগুলোই হাইলাইট করি, আপনারা যদি পরে দেখেন। তো এবং তো ইস্যুস তো থাকবেই, এবং সব জায়গায় থাকবে, কথাও হবে, এবং এফোর্টটা থাকবে কি করে রিজলভ করি। ভারত আর বাংলাদেশ যেটা বারবার সবাইকে বলছে যে আমরা এটা সলভ করতে পারি, এবং আমাদের কারণ ভারতবর্ষ দুটো সিস্টেমও কিন্তু আলাদা, সেটাও আপনাদেরকে রেকগনাইজ করতে, মানে আমরা যারা কাজ করি আমাদেরকে রেকগনাইজ করতে হবে, সিস্টেমটা অনেক বেশি আলাদা। এবং যেহেতু সিস্টেম আলাদা, এক একটা জায়গার আন্ডারস্ট্যান্ডিং এক এক রকম হয়, অ্যান্ড অনেক সময় স্টেট ওয়াইজ কিন্তু রেসপন্সেস গুলো একটু ডিফারেন্ট হয়। নর্থ ইস্টের ক্ষেত্রে আরেকটা বিউটি যেটা আমি আপনাদেরকে বলতে চাইবো, ট্রেড, বাংলাদেশে কিন্তু ট্রেড সারপ্লাস, এবং স্পেশালি আমি যেটা দেখে এসেছি আপনাদের প্লাস্টিক, তারপরে বেকারি প্রোডাক্টস নর্থ ইস্টে কিন্তু খুব পপুলার। প্রাণ অ্যাকচুয়ালি যে কোনো নর্মাল, মানে আমার কাছে কোনো অথেন্টিক ডেটা আমার আপাতত নেই, কিন্তু যেটা আমি আমার ফিল্ডে, আমি নিজেও নর্থ ইস্ট থেকে বিলং করি, তো তাই আমি দেখেছি যে লোকেরা কিন্তু আপনাদের বম্বে চিপসের পটেটো ক্র্যাকার বা প্রাণ প্রোডাক্টস খুব বেশি পপুলার, এবং আপনাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রি কিন্তু যে কোনো ভাবে আমাদের যে বড় বড় প্লাস্টিক ব্র্যান্ড আছে ওদেরকে কিন্তু বিগ টাইম কম্পিটিশন দিচ্ছে। তো আমার মনে হয় যে এটা আছে, এবং ওভারঅল ভারত বাংলাদেশ মৈত্রীর মাসে আমাদের ওভারঅল এফোর্ট হবে কি করে আমরা একজন আরেকজনের সাথে সুন্দরভাবে আলাপ আলোচনা করে ইস্যুস গুলো রিজলভ করব, এবং আমরা করছি, হাতে হাত রেখে একসাথে এগিয়ে যাব, সেটাই আমাদের হোল ফোকাস হবে। আমরাও সেটা আশা করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জয়িতা ভট্টাচার্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ শফিউল্লাহ, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আনিস আলমগীর, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন এবং আমাদের আলোচনায় অংশ নিয়েছেন। আমরা অনুষ্ঠান শেষ করব। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে, এবং আলোচনার মধ্য দিয়ে যে বিষয়টি বেরিয়ে আসলো যে বাংলাদেশ ভারত যে সম্পর্ক সেটা অনন্য উচ্চতায় রয়েছে, এবং আরেকটি বিষয় যেটি আসলো যে আমাদের মধ্যে যে সম্পর্কের মধ্যে যে অম্ল দিকগুলো রয়েছে, যে বাণিজ্যিক ঘাটতি বা অন্যান্য যে অমীমাংসিত ইস্যুগুলো রয়েছে, সেটি আলাপ আলোচনার মধ্য দিয়েই সেগুলো সমাধান করতে হবে, এবং সেটি হবে বলে আমরা বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।